হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি 20টি বাছাই করা গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন উত্তর সম্পর্কে, যা আসন্ন পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে? 2025 সালে নিম্নের কাকে 34তম সরস্বতী সম্মান 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? প্রথমে আমরা সরস্বতী সম্মান সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সরস্বতী সম্মান সাহিত্যক্ষেত্রে দেওয়া হয়, যা ভারতের সংবিধানের 8ম তফসিলে তালিকাভুক্ত যে কোনো ভারতীয় ভাষায় লেখা অসামান্য গদ্য বা কবিতার জন্য একটি বার্ষিক পুরস্কার। এটি কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ কে কে বিড়লা ফাউন্ডেশন এই পুরস্কারটি দিয়ে থাকে, এটা একটু নোট করে নিও। এবং ভারতীয় জ্ঞানের দেবী সরস্বতীর নামে এটির নামকরণ করা হয়েছে। 2025 সালে দেখো, সরস্বতী সম্মানে সম্মানিত করা হয়েছে প্রসিদ্ধ সংস্কৃত পণ্ডিত ভদ্রেশ দাস স্বামীকে, তার সংস্কৃত ভাষায় রচিত স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা নামক পুস্তকের জন্য। এটাও তোমরা একটু নোট করে নেবে বইটার নাম। এখান থেকে দু রকম প্রশ্ন হতে পারে। 34তম সরস্বতী সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? এছাড়া 2025 সালে কে সরস্বতী সম্মান পুরস্কারটি পেলেন? এটি দেখো 2024 সালের পুরস্কার, কিন্তু দেওয়া হয়েছে 2025 সালে। এগুলো একটু খেয়াল রাখবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়েছে অপশান সি, বরদেশ দাস স্বামী। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতে সম্পত্তির অধিকার হলো। দেখো, সম্পত্তির অধিকার মূলত ভারতীয় সংবিধানের 19 এবং 31 ধারার অধীনে একটি মৌলিক অধিকার ছিল। তবে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি সংবিধানের 300 ক বা 300 এ অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক বা আইনি অধিকার। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে অপশান বি, অর্থাৎ আইনি অধিকার। এরপর নেক্সট প্রশ্ন, রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্গত নয়। দেখো, সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। রাজ্যগুলি কী কী? অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। দেখো, এই 4টে অপশানের মধ্যে অপশান ডি অর্থাৎ উত্তরাখণ্ড, এটা কিন্তু সেভেন সিস্টার্সের মধ্যে পড়ে না। তাহলে এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? দেখো, প্রতি বছর 29শে আগস্ট কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ 29 আগস্ট। এরপর নেক্সট প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়? দেখো, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে এলাহাবাদের চুক্তির পর রবার্ট ক্লাইভ চালু করেন। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখবে, কত সালে চালু হয় সেটা হচ্ছে 1765 সালে, কে চালু করেন সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ 1765 সালে। এরপর নেক্সট প্রশ্ন, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? দেখো, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটা কি? সেটা হচ্ছে যে মডেম। এটা কম্পিউটারের প্রশ্ন, কম্পিউটারটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এরপর নেক্সট প্রশ্ন, ভারত সরকার কবে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 অনুমোদন করে? জাতীয় শিক্ষানীতি এবারে তোমাদের নতুন টপিক, সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, তোমরা এটা গুরুত্ব সহকারে দেখবে। ভারত সরকার 29শে জুলাই 2020 জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 অনুমোদন করে। এটি 21 শতকের প্রথম শিক্ষানীতি এবং এর লক্ষ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অর্থাৎ 29শে জুলাই 2020। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? দেখো, জাড্য প্রধানত দু প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর গতিজাড্য। আর নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এই জাড্ডের সূত্রটা পেয়ে থাকি। তাহলে এখানে অপশান এ, দেখো প্রথম সূত্র, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর দেখো অপশান বি, দ্বিতীয় সূত্র। এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? সেটা হচ্ছে বলের পরিমাপ। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে বলের পরিমাপ নিউটনের কোন সূত্র থেকে জানা যায়? সেটা হবে দ্বিতীয় সূত্র। এরপর নেক্সট প্রশ্ন,
নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন উৎসব বিজয়া দশমী নামেও পরিচিত? বিজয়া দশমী হলো দশেরা উৎসবেরই অন্য নাম। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। এই উৎসবটি মূলত মন্দের ওপর ভালোর কাজে বা ভালোর জয়কে নির্দেশ করে। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসাবে? অপশান সি অর্থাৎ দশেরা। এরপর নেক্সট প্রশ্ন, মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? মাটকি নৃত্য মধ্য ভারতের একটি জনপ্রিয় লোকনৃত্য, যা মূলত মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের যাযাবর উপজাতিদের দ্বারা বিকশিত হয়েছে। এই নৃত্যের সময় শিল্পীরা ভারসাম্য রেখে মাথায় ছোট মাটির কলসি অর্থাৎ মাটকি বহন করেন। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে? অপশান ডি অর্থাৎ মধ্যপ্রদেশ। এরপর নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই পদে ছিলেন। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর নেক্সট প্রশ্ন, 2025 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? 2025 সালে অর্থাৎ এই বছর সর্বমোট 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে 7 জন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ ও 113 জন পদ্মশ্রী পুরস্কার প্রাপক রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি অর্থাৎ 113 জন। এরপর নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? 21শে জুন পৃথিবী তার নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সবথেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সবথেকে ছোট হয়। তাহলে সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ 21শে জুন। এরপর নেক্সট প্রশ্ন, এখানে কী বলেছে, টুসু উৎসব নিম্নের কিসের সঙ্গে সম্পর্কিত? টুসু উৎসব বা মকর পরব একটি লোক উৎসব যা বাংলা অঘ্রাণ মাসের শেষের দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পুণ্যলগ্নে। টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকে। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা যেরকম পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এছাড়া ঝাড়খণ্ডের কিছু জেলা ও ওড়িশা রাজ্যের কিছু জেলার কৃষিভিত্তিক উৎসব। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে? অপশান সি অর্থাৎ পৌষ সংক্রান্তি। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কী বলেছে, অণুচক্রিকার গড় আয়ু কত দিন? এখানে আমরা অপশানগুলো প্রথমে দেখে নিই। দেখো 1 থেকে 15 দিন এটা হচ্ছে যে শ্বেত রক্তকণিকার গড় আয়ু। অপশান বি 7 থেকে 10 দিন এটা হচ্ছে যে অণুচক্রিকার গড় আয়ু। আর অপশান সি 120 দিন এটা হচ্ছে যে আমাদের লোহিত রক্তকণিকার গড় আয়ু। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি অর্থাৎ 7 থেকে 10 দিন। এরপর নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? বিশ্বের মোট দুধ উৎপাদনের প্রায় 22% ভারতে উৎপন্ন হয়, যা ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ ভারত। এরপর নেক্সট প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? আগে জেনে নেওয়া যাক লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটা কী। প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের স্মরণে মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান কর্তৃক 2022 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার প্রবর্তন করা হয়। এই পুরস্কার এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি তার সমগ্র জীবন দেশ ও সমাজের নিঃস্বার্থ সেবায় উৎসর্গ করেছেন। দেখো, প্রখ্যাত শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা 24শে এপ্রিল 2025 চতুর্থ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025-এ ভূষিত হন।
আর একটা তথ্য তোমরা দেখে নাও, গুরুত্বপূর্ণ তথ্য। এই পুরস্কার প্রথম 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেয়া হয়েছিল। এই পয়েন্টটাও তোমরা একটু নোট করে নেবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ কুমার মঙ্গলম বিড়লা। এরপর নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে কী বলেছে? প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল? প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত কম্পিউটার সেটা হচ্ছে ইউনিভ্যাক, যার সম্পূর্ণ নাম কি? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ ইউনিভ্যাক। এরপর নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে কী বলেছে? এনইপি 2020 অনুযায়ী এবিসি এর পূর্ণরূপ কী? দেখো, তোমাদের এবার এনইপি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু সিলেবাসে ইনক্লুড করা রয়েছে। তাহলে এবিসির পূর্ণরূপ হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটি এনইপি 2020 অধীনে একটি ডিজিটাল বা ভার্চুয়াল স্টোর হাউস, যেখানে একজন শিক্ষার্থী তার শিক্ষার সময় অর্জিত ক্রেডিট জমা রাখতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাধিক প্রবেশ ও প্রস্থানের বিকল্প সুবিধা পায়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এরপর নেক্সট প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? এখানে দেখো, তোমাদেরকে আগে জানতে হবে যে হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধে গ্রিকেদের জয় হয়েছিল। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন, আর এই যুদ্ধ ঝিলাম নদীর তীরে হয়েছিল। এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে, এটা একটু তোমরা নোট করে নেবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।